প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। ও মানুষ, প্রতিবন্ধী প্রতিবন্ধী নয়, বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য অযোগ্য নয়, বঞ্চিত করো না ওদের, বঞ্চিত করো না ওদের। দর্শক মণ্ডলী, শুভেচ্ছা নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা নিয়ে অনুষ্ঠানে। আন্তর্জাতিক শ্রম দিবস বা মহান মে দিবসকে উপলক্ষ করে সারা পৃথিবীর মেহনতি মানুষকে আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের নাম প্রতিবন্ধিতা প্রতিবন্ধকতা নয়। সঙ্গত কারণে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের আপনাদের সামনে উপস্থাপন করব এবং তাদের কথাই বলবো। আমাদের দেশে প্রায় 10% অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 1,50,00,000 মানুষ প্রতিবন্ধিতা শিকার আমাদের দেশে। তারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকাংশই কর্মসংস্থানের সাথে সম্পৃক্ত হয়েছে নিজ উদ্যোগে বা পারিবারিক উদ্যোগে। তো আমরা চাই যে এই প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযুক্ত শিক্ষার সুযোগ তৈরি করে দিতে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে, যাতে করে আমাদের উন্নয়নের মূল স্রোতধারায় এদেরকে আমরা সম্পৃক্ত করে একটি সুন্দর সুখী বাংলাদেশ গড়ে তুলতে পারি। চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এই ধরনের অত্যন্ত সাহসী, মনোবল সম্পন্ন, কর্মজীবী কিছু প্রতিবন্ধী মানুষের সাথে। পারিবারিক সহায়তা আর নিজের মানসিক শক্তির জোরে এই মানুষগুলো 8-10 জন সাধারণ মানুষের মতো কর্মজীবনে অবতীর্ণ হয়েছে। যদিও এদের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই প্রযুক্তিগত শিক্ষা, তবু এরা জীবনের প্রয়োজনে উৎপাদনমুখী কাজ করে পরিবারের জন্য যেমন আয় করছেন, তেমনি দেশের অর্থনীতিকে করছেন গতিশীল। চাঁপাইনবাবগঞ্জ জেলার হারুনুর রশিদ একজন পরিশ্রমী মানুষ। ট্রাইসাইকেলে চেপে ডিম কেনা বেচার ব্যবসা করে জীবন ধারণ করছেন। তার পরিবারের প্রায় সকল সদস্যই উপার্জনক্ষম। হারুনুর রশিদের 3 মেয়ের মধ্যে 2 মেয়েই তার মতো। মেয়েরা সংসারের যাবতীয় কাজের পাশাপাশি বাটিকের কাজ করছে, উৎপাদন করছে বাহারি ডিজাইনের কাঁথা, বেড কভার। টেলারিংয়ের কাজও চলছে, তবে শারীরিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে টেলারিং মেশিনকে তার কাজের উপযোগী করতে একটু পরিবর্তন করেছে। সেলাই এবং নকশি ডিজাইনেও দুগুণের জুড়ি নেই। মোহাম্মদ শফিকুল ইসলাম সাইকেল রিক্সা ভ্যানের মেকানিক্স। কাজ থাক আর নাই থাক, সকাল থেকে সন্ধ্যা এই ক্ষুদ্র পরিসরই তার তীর্থস্থান। দক্ষতার সাথে সাইকেল রিক্সা ভ্যান মেরামত করেন। স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের সদস্য তিনি। শিক্ষা গ্রহণের সুযোগ হয়নি, তাই জীবনের প্রয়োজনে এই পেশায় মনোনিবেশ করেছেন।
তরিকুল ইসলাম একজন কর্মঠ ও দক্ষ ব্যক্তি। বাঙালি ঐতিহ্যের কাঁসা পিতলের তৈজসপত্র তৈরির কাজ করছেন। এটি তার পৈতৃক ব্যবসা। তার এই প্রতিষ্ঠানে বেশ কয়েকজন মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। দর্শক মণ্ডলী, চাঁপাই নবাবগঞ্জের তৃণমূল পর্যায়ের যে সমস্ত প্রতিবন্ধীদের সংগঠন রয়েছে এদেরকে বলা হচ্ছে GDPOD। এই সংগঠনের সভাপতি তরিকুল ইসলাম, উনি আমার এখানে আছেন। উনি একটি কাঁসা পিতল এগুলি দিয়ে উনি বিভিন্ন রকম মানে তৈজসপত্রগুলি তৈরি করছেন দীর্ঘদিন যাবৎ, এবং এটা করে উনি সংসার জীবন চালাচ্ছেন, যদি উনি একজন প্রতিবন্ধী। তা আমি ওনার সাথে কথা বলবো। তরিকুল সাহেব, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, এই যে আপনার প্রতিবন্ধিতা কত বছর যাবত? আমার প্রতিবন্ধী বয়স হলো আপনার 35 বছর। মানে আপনি যখন ছোট ছিলেন তখন থেকেই? তখন থেকে। আচ্ছা, এটা কিভাবে হয়েছিল আপনি যা বলতে পারবেন? আমার বয়স যখন 6 বছর ছিল তখন আমাদের টাইফয়েড এবং পোলিও হয়েছিল। আচ্ছা আচ্ছা আমার বাবা আমার কাছে শোনা, তখন থেকে আমি প্রতিবন্ধী আর কি। আচ্ছা। তো এরপরে আপনি লেখাপড়া করার সুযোগ কি পেয়েছিলেন কিছু? না, আমি কোনো লেখাপড়ার সুযোগ পাইনি। আমাদের সংসারটা ছিল খুব নিম্ন আর কি, আচ্ছা আচ্ছা। ওই জন্য আমি লেখাপড়ার কোনো সুযোগ পাইনি। তো আপনার ছেলে মেয়ে কজন এখন? আমার ছেলে 3 জন, মেয়ে 1 জন। তাদের কি লেখাপড়া শেখাচ্ছেন আপনি? হ্যাঁ, তাদের লেখাপড়া শিখছে। এই কাজের সাথে কেউ আছে? হ্যাঁ, এই কাজের সঙ্গে জড়িত আছে আমার এক ছেলে। তো এখানে কতজন সদস্য আছে, প্রতিবন্ধী সদস্য আছে আপনাদের এই সংগঠনে? আমার সংগঠনে আছে 25 জন। 25 জন। জি। এরকম কয়টা সংগঠন আছে এখানে? এখানে চাপায় আছে 30টা সংগঠন। 30টা সংগঠন। জি। প্রত্যেকটা সংগঠনে কি এরকম 25-30 জন করে সদস্য আছে? হ্যাঁ, অবশ্যই। প্রতিটা সংগঠনে 30 জন, 35 জন, 40 জন করে আছে। তো আপনার সদস্য যারা, তাদের তো বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা আছে এখানে। এই সদস্যর বাইরে কি আরো কোনো প্রতিবন্ধী ব্যক্তি আছে আপনাদের জানা আছে? হ্যাঁ, এই বাইরেও প্রতিবন্ধী অনেক আছে, যারা এখনো সদস্য হয়নি? যারা এখনো সদস্য হয়নি আসলে। আচ্ছা, আপনারা কি তাদেরকে সদস্য করতে চান? হ্যাঁ, করতে চাই। এই সংগঠনটা হয়েছে, এর মাধ্যমে আপনাদের উপকার কি হচ্ছে? আমাদের উপকার হচ্ছে যে আমরা তাদের সঙ্গে একসাথে চলছি ফিরছি, যে এই কোনো কাজকর্ম গেলে আমরাকে অধিকার আমরা দেয় আর কি। আচ্ছা, অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের নিজেদের বক্তব্য, প্রতিবন্ধী ব্যক্তিদের যে সমস্ত ন্যায্য দাবি আছে বা অধিকার আছে সরকারিভাবে, সেইগুলি যাতে আপনারা সুষ্ঠুভাবে পান, আপনাদের কাছে চলে আসে, সেই বিষয়গুলিকে সরকারের কাছে আপনাদের বক্তব্যটা পৌঁছে দিতে যাচ্ছেন ওই প্ল্যাটফর্ম থেকে। এটাই আপনাদের কথা? হ্যাঁ, এটাই আমাদের কথা আর কি। মইনুল ইসলাম জেলা কোর্ট প্রাঙ্গণের ছোট্ট একটি দোকান করে জীবিকা নির্বাহ করছেন। তার প্রতিবন্ধিতার ধরন বহুমুখী, তবুও থেমে নেই মইনুল ইসলাম। দোকান পরিচালনার সাথে সাথে সমাজের প্রতি দায়বদ্ধতা অনুভব করে তিনি একজন কলম সৈনিকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। ইতিমধ্যে রচনা করেছেন বেশ কয়েকটি বস্তুনিষ্ঠ নাটক। পশু প্রকৃতির হিংস্র মানুষের বর্বর উন্মাদনার শিকার জরিনা খাতুন। অ্যাসিডের ঝলসানো ক্ষত শরীর আর মনে অসীম শক্তি সঞ্চয় করে জীবন যুদ্ধের সফল সংগ্রামী এক নারী। নিজ মেধা আর যোগ্যতা দিয়ে উৎপাদন করছেন রপ্তানিযোগ্য শীতের কম্বল। এই কম্বলগুলো ভেড়ার পশম দিয়ে তৈরি। প্রথমে স্থানীয়ভাবে ভেড়ার পশম সংগ্রহ করেন, পরে তা প্রসেস করে সুতা তৈরি করে উৎপাদন করেন উন্নত মানের এই ধরনের কম্বল। বর্তমানে পরিবারের সকলেই এই কাজ করে জীবিকা নির্বাহ করছেন।
দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখলেন সুবিধা বঞ্চিত শ্রমজীবী কয়েকজন প্রতিবন্ধী মানুষের কর্মজীবন। এখন দেখবেন উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে কর্মব্যস্ত তার সুযোগ পেয়েছেন এমন কয়েকজন প্রতিবন্ধী মানুষের কর্মজীবন। দৃষ্টি না থাকলেও কাজের গতি থেমে নেই। অত্যন্ত দক্ষতা ও একাগ্রচিত্তে অফিসের কাজ করতেই যেন তার আনন্দ। একটি হাত নেই তাতে কি, মানসিক শক্তি রয়েছে প্রবল। প্রতিদিনের কাজ 16 আনা সম্পন্ন করেন অত্যন্ত যত্ন সহকারে। মানুষ মাত্রই কাজের সুযোগ চায়। কাজের মাধ্যমে জীবনের পূর্ণতা বা বিকাশ লাভ হয়। দেশের প্রত্যেকটি মানুষের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা ও যোগ্য করে গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সহায়তা অপরিহার্য। দর্শক মণ্ডলী, আন্তর্জাতিক শ্রম দিবস উদযাপন উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশেও এই দিবসটি যথাযোগ্য গুরুত্বের সাথে পালিত হচ্ছে। তো আমরা আমাদের দেশে যে সমস্ত প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছেন তাদের প্রতিবন্ধিতার ধরন বিভিন্ন রকম। কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ শারীরিক প্রতিবন্ধী, কেউ বাক শ্রবণ প্রতিবন্ধী, কেউ বা গুরুতর প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের সুযোগ সৃষ্টি করতে বাংলাদেশ সরকার একটা অধ্যাদেশ জারি করেছিল। তাতে বলা হয়েছিল এতিম এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারিভাবে 5% চাকরির কোটা নির্ধারণ করা হয়েছে। তো প্রতিবন্ধী ব্যক্তিদের যে সংগঠন রয়েছে তারা চাচ্ছে এটাকে 10%-এ উন্নীতকরণ করার জন্য। এবং আমাদের দেশে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিরা নিজ উদ্যোগে তাদের পারিবারিক সহায়তায়, পারিবারিক এবং সামাজিক সহযোগিতার ভিত্তিতে তারা নিজস্ব কর্মসংস্থান তৈরি করতে সমর্থ হয়েছে। কেউ বা সরকারি প্রতিষ্ঠানেও চাকরি করছে, কেউ বা নিজস্ব ব্যক্তি প্রতিষ্ঠানে করে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। তো এরকমই একজন প্রতিবন্ধী ব্যক্তি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আমি তার সাথে কথা বলবো। আচ্ছা রাজ্জাক সাহেব, আপনি আমাদেরকে কি বলতে পারবেন যে আপনি লেখাপড়া কোথায় করেছেন, কিভাবে আপনার কাজ চলছে, কি কাজ করছেন আপনি এখন, এই বিষয়গুলি কি আমাদেরকে একটু বলতে পারবেন? আমি ঢাকা বধির হাই স্কুল থেকে 1993 সনে এসএসসি পরীক্ষা দিই। আমরা 8 জন ছাত্রের মধ্যে আমি একমাত্র ছাত্র যিনি দ্বিতীয় বিভাগে পাশ করি। আমি ঢাকা তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ভোকেশনালে ভর্তি হই, আর্কিটেকচার ড্রাফটিংয়ে ভর্তি হই 4 মাসের কোর্সে। ওখানে আমি সুন্দর করে কোর্স কমপ্লিট করি এবং প্রথম বিভাগে পাশ করে বেরিয়ে আসি। পেপারে একদিন দেখলাম যে গণপূর্ত বিভাগে লোক নিয়োগ নেবে। তো ওখানে আমি খুব
আশা করে এবং নিজের আত্মবিশ্বাসে আমি ওখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমার ওখানে চাকরি হয় অনেক চেষ্টা করে। তো চাকরি হওয়ার পরে আমি পৈতৃক সূত্রে ব্যবসাও করি, কার ডেকোরেশনের সঙ্গে ব্যবসা করি এবং আমার 3 ভাই আমরা বাবার সঙ্গে আমরা এই ব্যবসা করি। প্রতিটি নাগরিকের জীবনের প্রধান লক্ষ্য একজন কর্মক্ষম মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। তবে সুবিধা বঞ্চিতদের তালিকা অনেক বড়। দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিদের জাতীয় উন্নয়নের মূল স্রোতে সম্পৃক্ত করতে পারলেই দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে। গত সরকারের আমলে বলা হয়েছিল যে বিসিএস এর ক্ষেত্রে আমাদেরকে 1% কোটা দেওয়া হবে, কিন্তু সেটা আজও কোনো বাস্তবায়ন হয়নি। আমরা মাঝখানে বিভিন্নভাবে দাবি দাবা উত্থাপন করা হলেও পরবর্তীতে এর আশু কোনো সমাধান আমরা আজও পর্যন্ত পাইনি। তো আর অন্যান্য ক্ষেত্রে যেসব কোটার ব্যবস্থা সামান্য থাকলেও সেখানে আবার প্রতিবন্ধীদের পাশাপাশি এতিমদের কথা উল্লেখ করা আছে। সেজন্যে প্রতিবন্ধীরা ঠিকমতো চাকরির ক্ষেত্রে প্রবেশ করতে পারছে না। পড়াশোনার পরেই আমাদেরকে একটা হতাশায় ভুগতে হয় যে চাকরির ব্যাপার স্যাপার নিয়ে। সরকারি এবং বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানের প্রতি আমাদের একটা আবেদন যে আমাদের দক্ষতা অনুযায়ী যেন তারা আমাদেরকে রিক্রুট করে, তারা সেই সুযোগটা করে দেয়। দেশের বিভিন্ন অঞ্চলে তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের নিজস্ব সংগঠনগুলোর সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তিরা আজ সংগঠিত। তারা সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ ও সুযোগ চায় কর্মসংস্থানের নিশ্চয়তা। দর্শক মণ্ডলী, আন্তর্জাতিক শ্রম দিবস বিশ্বের প্রতিটি শ্রমজীবী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, তাদের সুবিধা অসুবিধাগুলি চিহ্নিত করে তাদের জন্য তাদের সুবিধা উপযোগী বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়েছে, আইনের সংশোধন পরিবর্ধন করা হয়েছে, যা এই শ্রমজীবী মানুষের জন্য অত্যন্ত কল্যাণকর হবে। আমরা আমাদের বাংলাদেশের যে প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছে, যারা নিজস্ব উদ্যোগে আয় বর্ধনমূলক বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং পারিবারিক এবং সামাজিক যে সহযোগিতা পেয়ে প্রতিবন্ধী ব্যক্তিরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছে, তাদের দক্ষতা অর্জন করেছে, তারা চায় তাদের উপযুক্ত চাকরির কর্মসংস্থানের সুযোগ তৈরি হোক। এই বিষয়টা নিয়ে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের মুখোমুখি হয়েছি। আমি তার কাছ থেকে জানব যে আমাদের যে দেশে যে প্রায় 1.5 কোটি প্রতিবন্ধী ব্যক্তিরা রয়েছেন, তাদের শিক্ষার সুযোগ আমরা কীভাবে আরও সম্প্রসারণ করতে পারি, এবং একটা সার্কুলার করা হয়েছিল এতিম এবং আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সরকারিভাবে 10% চাকরির কোটা নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছিল। তো এই প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলি তারা দাবি করছে যে তাদের জন্য শুধু এককভাবেই 10% চাকরির কোটা নির্ধারণের একটা সুযোগ তৈরি করার বা একটা ঘোষণা দেওয়ার। মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাচ্ছি যে এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন বা কি করা যেতে পারে। ধন্যবাদ। মহান মে দিবস মানব সভ্যতার ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে আছে। 1886 সালের শিকাগোর এই শহরে যে শ্রমিকরা আত্মহত্যা দিয়েছিলেন, তার ক্রমবিবর্তনের ফলশ্রুতিতে পরবর্তীকালে একটা শ্রমিক শ্রেণীর আদর্শ উদ্ভাবিত হয় এবং এই শ্রমিক শ্রেণীর আদর্শে উদ্ভাবিত হয়ে বিভিন্ন দেশের শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ক্ষমতাসীন হয়েছিলেন। আজ বাংলাদেশে আমরা মহান মে দিবস পালন করব। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি এই শ্রমিকদের মুক্তির কথা বলেছিলেন। ওনার যে 6 দফা ছিল, সে 6 দফাতে শ্রমিকেরা অংশগ্রহণ করেছিলেন।
তার পরিবর্তে আমাদের কর্মবিবর্তনে বাংলাদেশ সৃষ্টির 38 বছরে আমরা শ্রমিকদের জন্য প্র্যাকটিক্যালি কিছু করতে পারিনি। আজও শ্রমিকেরা নিগৃহীত হচ্ছে, তাদের যে অধিকার, তাদের ন্যায্য পাওনা, সেই পাওনা থেকে তারা বঞ্চিত হচ্ছে। শ্রমিকদের হারাবার আছে শুধু শৃঙ্খল, আর জয় করার আছে বিশ্ব। কাজে সেই শ্রমিকদের জন্য আবার নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। গত 29শে ডিসেম্বর বাংলাদেশের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে নৌকামার্কা বাক্স ভোট দিয়ে যেই সাফল্যের বিজয় মাল্য ওনার হাতে দিয়েছেন, সেই বিজয় মাল্যের ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণ আবার নতুন করে স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন। সেই স্বপ্ন হচ্ছে 2021 সালে বাংলাদেশ সৃষ্টির সুবর্ণ জয়ন্তীতে একটা সমৃদ্ধ আয়ের বাংলাদেশ। আর সেটা করতে গেলে আমাদেরকে প্রয়োজন অবশ্যই দেশকে শিল্পায়িত করা, আর শিল্পায়িত করতে গেলে শ্রমিকের প্রয়োজন হবে। আর শ্রমিকের প্রয়োজন যদি হয়, শ্রমিক স্বার্থকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। আর সেই শ্রমিকের সাথে আমরা লক্ষ্য করছি আমাদের দেশে প্রতিবন্ধী জনগোষ্ঠী আছে, প্রায় 1.5 কোটি প্রতিবন্ধী জনগোষ্ঠী। আমরা যে কথাটা বলতে চাচ্ছি, এদেরকে আমাদেরকে সাহসার্যের দৃষ্টিভঙ্গিতে দেখে তাদেরকে বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। লেখাপড়ায় বলেন, চিত্রাঙ্কনে বলেন, তারপর কটেজ ইন্ডাস্ট্রিতে বলেন, বিভিন্ন ছোট ছোট শিল্প কারখানাতে বলেন, এই সমস্ত প্রতিবন্ধীদেরকে আমাদের তাদের যোগ্যতা অনুসারে কাজের সুযোগ করে দিতে হবে। লেখাপড়াতেই তাদের কাজের সুযোগ করে দিতে হবে, কম্পিউটার সেক্টরে তাদের কাজের সুযোগ করে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী গতবার জন্য উনি ক্ষমতা ছিলেন 1996 থেকে 2001 সাল পর্যন্ত, তখন উনি এতিম এবং প্রতিবন্ধীদের জন্য 10 ভাগ চাকরির ক্ষেত্রে রিজার্ভ কোটা করেছিলেন। আজ আমাদের সময় এসেছে এই বিপুল জনগোষ্ঠীকে যদি আমার কর্মযোগ্যে নিয়োজিত করতে হয়, তাহলে আমার মনে হচ্ছে যে শুধু প্রতিবন্ধীদের জন্যই, দৃষ্টি প্রতিবন্ধী বলেন, হস্ত প্রতিবন্ধী বলেন, শারীরিক প্রতিবন্ধী বলেন, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী যারা আছে তাদের সকলকে আপনার কর্মক্ষম করার জন্য এক একটা কর্ম শাখা খোলার জন্য আমার মনে হচ্ছে যে 10% দেওয়া সমীচীন হবে বলে আমি মনে করি, এবং সেই সময় এসে গেছে। এবং পাশাপাশি আমরা যে কথাটি বলতে চাচ্ছি যে আজকে এই প্রতিবন্ধীদের চাকরির ক্ষেত্রে আমরা শিল্প মন্ত্রণালয় তো বটেই, আমি তো আহ্বান জানাবো বিভিন্ন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীবর্গের প্রতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যে ওনারা যাতে যে মন্ত্রণালয়ে বা আদার স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে যাতে প্রতিবন্ধীদের নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। স্যার, আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি করতে চাচ্ছি, সেটা হলো যে আপনাদের সময়ে এই যে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 10% চাকরি কোটা নির্ধারণের যে দাবি উঠেছে, সেটা কি আমরা দেখব কিনা, এবং এটা যে সঠিকভাবে বাস্তবায়িত হবে বা হচ্ছে তার জন্য কোনো মনিটরিং সেল আপনারা গঠন করবেন কিনা? বিষয়টি হচ্ছে যে যেহেতু একটা 1996 সালের একটা সার্কুলার দেওয়া হয়েছে এতিম এবং প্রতিবন্ধীদেরকে নিয়ে 10% রিজার্ভ রাখার জন্য, আমার সময় তো অনেক এগিয়ে গেছে। কাজে আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে ওনার অর্ডার দেবেন যাতে 10% এই ব্যাপারে তারা প্রতিবন্ধীদের জন্য কোঠা নির্ধারিত থাকে, কারণ উনি তো শুরু করেছেন। কাজে আজকে প্রয়োজনের তাগিদেই ওনাকেই আবার 10% করার জন্য পরিবেশ সৃষ্টি হচ্ছে, এবং আমার মনে হচ্ছে উনি সেই ব্যাপারে এগিয়ে আসবেন। প্রিয় দর্শক, আমরা মন্ত্রী মহোদয়ের কাছ থেকে প্রতিশ্রুতি শুনলাম, অনেক আশার কথা শুনলাম, অত্যন্ত দায়িত্বপূর্ণ কথা উনি বলেছেন। আমরা আশা করছি এই সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে, এবং আমাদের দেশের প্রতিবন্ধী যে ব্যক্তিরা রয়েছেন প্রায় 10% আমাদের মোট জনসংখ্যার, তাতে হচ্ছে প্রায় 1,50,00,000 এই বিশাল জনগোষ্ঠী। এদেরকে আমরা আমাদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত যদি করতে পারি, তাহলে 2021 সাল নাগাদ আমাদের যে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্ন সত্যি সত্যি বাস্তবায়িত হবে। এই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ও মানুষ, প্রতিবন্ধীরা বঞ্চিত করো না ওদের, ওরা অযোগ্য না।
লক্ষ্য আজ লক্ষ্য